আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। অন্য মঞ্চের আজকের আমাদের এই আলোচনায় অতিথি হিসেবে আছেন বাংলাদেশের ত্রয়োদশ সংসদের যাত্রা শুরু হলো এক প্রস্ত নাটকের মধ্য দিয়ে। আইনের ভুল ব্যাখ্যা দিয়ে স্পিকারের শূন্য আসন নিয়ে শুরু হয় অধিবেশন। নজিরবিহীনভাবে প্লে কার্ড দেখিয়ে রাষ্ট্রপতির ভাষণের প্রতিবাদ আর ভাষণ শুরুর পরপরই বিরোধী দলীয় এমপিরা ওয়াকআউট করলো। যে রাষ্ট্রপতির আদেশে জুলাই সনদকে সবকিছু মনে করছে বিরোধী এমপিরা, তারাই এবার বলছে রাষ্ট্রপতি অবৈধ। আবার রাষ্ট্রপতির ভাষণের বিরোধিতা করতে গিয়ে জাতীয় সঙ্গীতের অবমাননাও করতে দেখা গেছে জামাত এনসিপির এমপিদের। বিরোধী এমপিদের এমন দ্বিচারিতার মধ্যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তার নিয়োগকর্তা আওয়ামী লীগকে শুলে চড়ালেন। বিএনপির প্রশংসা করতে গিয়ে নিজের ভাষণে বেশ কয়েকটি অসত্য তথ্য দিয়েছেন বহু নাটকের জন্ম দেয়া এই রাষ্ট্রপতি। প্রশ্ন হলো, রাষ্ট্রপতির এ ধরনের ভাষণ কি নতুন কিছু? আবার রাষ্ট্রপতির ভাষণের প্রতিবাদে জামাত যে অবস্থান, সেটিও কি নতুন কিছু? আমাদের বিশ্লেষণ হলো, রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে দিয়ে বিএনপি 2009 সালের প্রতিশোধ নিল। 1991 সালে জাতীয় পার্টি এবং 2009 সালে বিএনপি সংসদের প্রথম অধিবেশনে যে আচরণ করেছিল, প্রায় একই আচরণ দেখা গেছে 2026 সালেও। এরই মধ্যে সংসদের বাইরে 144 ধারা বজায় থাকলেও এনসিপি প্রতিবাদ সমাবেশ করেছে পুলিশের নাকের ডগায়, যেমনটা তারা করত ইউনূসের আমলে। এত কিছুর মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদের শুরুতেই বড় কলঙ্কটা লেপে দেওয়া হয়েছে সংসদের শোক প্রস্তাবে। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে তোলা শোক প্রস্তাবে যুক্ত করা হয় 71-এর যুদ্ধাপরাধে দণ্ডিত জামাত ইসলামের 6 জন এবং বিএনপির এক নেতার নাম। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় গণহত্যা, হত্যা, ধর্ষণ, নির্যাতনের মতো মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হয় তাদের দণ্ড দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিশ্লেষকরা মনে করেন, মুক্তিযুদ্ধের সপক্ষের দল বলে দাবি করা বিএনপিকে এই কলঙ্কের দায়ভার নিতে হবে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। আওয়ামী লীগ সরকার পতনের প্রায় 19 মাস পর যাত্রা করল বাংলাদেশের নতুন সংসদ। এবার ব্যতিক্রম পরিস্থিতিতে সংসদ অধিবেশন শুরুর প্রক্রিয়া, স্পিকার নির্বাচন এবং রাষ্ট্রপতির ভাষণে থাকা বিভিন্ন বিষয় আলোচনার জন্ম দিয়েছে। আগে থেকে বিরোধী দল, বিশেষ করে জামাত ও এনসিপির বক্তব্য থেকে পরিষ্কার বোঝা যাচ্ছিল তারা রাষ্ট্রপতির ভাষণের সময় ওয়াকআউট করবে। অধিবেশন চলাকালে বেলা 3টা 40 মিনিটে স্পিকার হাফিজউদ্দিন আহমেদ অধিবেশন কক্ষে রাষ্ট্রপতির আগমনের ঘোষণা দেন। এ সময় বিরোধী সদস্যরা বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভের মধ্যে বিয়োগলের সুর বেজে ওঠে এবং অধিবেশন কক্ষে প্রবেশ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তিনি স্পিকারের ডান পাশে নির্ধারিত আসনের সামনে দাঁড়ান। এই সময় জাতীয় সঙ্গীত বাজতে থাকে এবং অধিবেশন কক্ষের মনিটরে জাতীয় পতাকা প্রদর্শিত হয়। সরকারি দলের সদস্যরা দাঁড়িয়ে জাতীয় সঙ্গীতে শ্রদ্ধা জানালেও বিরোধী জোটের সদস্যরা শুরুতে আসনে বসে থেকে প্রতিবাদ অব্যাহত রাখেন। দেশের আইন অনুযায়ী জাতীয় সঙ্গীত চলাকালে দাঁড়িয়ে সম্মান জানাতে হয়। এ সময় ভিডিওতে দেখা যায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিরোধী সংসদ সদস্যদের ইশারার মাধ্যমে বিষয়টি বোঝানোর চেষ্টা করছেন। পরে অবশ্য জাতীয় সঙ্গীতের মাঝামাঝি সময় বিরোধী সদস্যরাও দাঁড়ান। জাতীয় সঙ্গীত শেষ হলে রাষ্ট্রপতি নির্ধারিত আসনে বসেন। এ সময় জামাত ও এনসিপি জোটের সদস্যরা প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন এবং রাষ্ট্রপতিকে ধিক্কার জানান। তারা রাষ্ট্রপতিকে উদ্দেশ্য করে বিভিন্ন অসংসদীয় এবং অশালীন স্লোগান দিতে থাকেন। স্পিকার বারবার শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানালেও কোনো কাজ হয়নি। এদিকে রাষ্ট্রপতি তার নির্ধারিত ভাষণ দেওয়ার জন্য অপেক্ষা করতে থাকেন। বিরোধী দলীয় উপনেতা আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, চিফ হুইপ নাহিদ ইসলাম এবং হাসনাত আব্দুল্লাহর নেতৃত্বে বিরোধী সদস্যরা স্লোগান দিতে থাকেন। হট্টগোলের মধ্যে বিএনপির কয়েকজন সদস্য বিরোধীদের উদ্দেশ্য করে বলেন, আপনারা ঠিক কাজ করছেন না। বিক্ষোভের সময় বিরোধী দলের সদস্যরা মাইক ছাড়াই রাষ্ট্রপতির ইমপিচমেন্ট, পদত্যাগ ও গ্রেপ্তারের দাবি জানান। বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান বলেন, এই রাষ্ট্রপতি স্বৈরাচার ও ফ্যাসিবাদের সহযোগী। এই সংসদে তার ভাষণ তারা মেনে নিতে পারেন না। এ পর্যায়ে হাসনাত আব্দুল্লাহ আসন ছেড়ে রাষ্ট্রপতির ডায়াসের দিকে এগিয়ে গেলে বিরোধী দলীয় উপনেতা তাকে বাধা দেন এবং 2 হাত প্রসারিত করে বিরোধী সদস্যদের বাইরে নিয়ে যান। প্রায় 4 মিনিট অচলাবস্থার পর রাষ্ট্রপতি তার ভাষণ শুরু করেন। তবে এর মধ্যেও বিরোধী সদস্যদের বিক্ষোভ চলতে থাকে।
এক পর্যায়ে স্লোগান দিতে দিতে বিরোধী সদস্যরা অধিবেশন কক্ষ ত্যাগ করেন। পরে রাষ্ট্রপতি তার নির্ধারিত ভাষণ শেষ করেন এবং স্পিকার অধিবেশন আগামী রোববার সকাল 11টা পর্যন্ত মুলতবি ঘোষণা করেন। বিরোধী দলীয় নেতা শফিকুর রহমানের দাবি, রাষ্ট্রপতি অপরাধী, যার পেছনে আছে 3টি কারণ। এর মধ্যে তৃতীয় কারণটি হলো, রাষ্ট্রপতি একটি অধ্যাদেশে সই করেছিলেন যেখানে নির্বাচনের পর নির্বাচিত প্রতিনিধিরা একদিকে সংস্কার পরিষদের সদস্য এবং একই সঙ্গে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। শফিকুর রহমানের দাবি, ওই অধ্যাদেশ অনুযায়ী গেজেট প্রকাশের 30 দিনের মধ্যে সংস্কার পরিষদের অধিবেশন ডাকতে রাষ্ট্রপতির দায়িত্ব ছিল, কিন্তু তা করা হয়নি। দর্শক, খেয়াল করে দেখুন, রাষ্ট্রপতি অবৈধ কিন্তু রাষ্ট্রপতি স্বাক্ষর করা অধ্যাদেশ বৈধ। এমন দ্বিচারিতা নিয়ে সংসদের প্রথম দিন কাটিয়ে দিল বিরোধী দলীয় সংসদ সদস্যরা। দর্শক, আমাদের বিশ্লেষণ হলো, রাষ্ট্রপতির ভাষণের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ওয়াকআউট করার ঘটনা বাংলাদেশের সংসদের ইতিহাসে এর আগে 2বার ঘটেছে। প্রথমবার 1991 সালের 5ম সংসদের শুরুর অধিবেশনের মিল পাওয়া যাবে। 1991 সালের 5ই এপ্রিল রাষ্ট্রপতি হিসেবে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ যখন ভাষণ দিয়েছিলেন, তখন জাতীয় পার্টির সংসদ সদস্যরা ওয়াকআউট করেছিলেন। দলীয় চেয়ারম্যান HM এরশাদকে বন্দী রাখার প্রতিবাদ জানিয়েছিলেন তারা। তখন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ বিব্রত হয়েছিলেন, বলেছিলেন তিনি খুব দ্রুত বিদায় নিতে চান, কিন্তু সাংবিধানিক ব্যবস্থার অভাবে পদত্যাগ করতে পারছিলেন না। আর দ্বিতীয়বার ঘটনাটি ঘটেছিল 2009 সালের 25শে জানুয়ারি, 9ম জাতীয় সংসদের প্রথম অধিবেশনে। ওই সময় রাষ্ট্রপতি ছিলেন অধ্যাপক ইয়াজউদ্দিন আহমেদ, যিনি ছিলেন বিএনপির নির্বাচিত রাষ্ট্রপতি এবং খালেদা জিয়ার আস্থাভাজন। 9ম সংসদে ইয়াজউদ্দিন আহমেদ যে বক্তব্য দিয়েছিলেন সেটি ছিল বিএনপিকে একেবারে শুলে চড়ানোর মতো। 2009 সালের 26শে জানুয়ারি দৈনিক প্রথম আলোতে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, সরকারের কোনো আচরণের প্রতিবাদ করে নয়, নিজেদের নির্বাচিত রাষ্ট্রপতির বিরুদ্ধে শপথভঙ্গ ও সংবিধান লঙ্ঘনের অভিযোগ করে সেদিন বিএনপি সংসদ কক্ষ থেকে বেরিয়ে গিয়েছিল। দর্শক, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সংসদে যে ভাষণ দিয়েছেন তা নিয়ে এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। নিয়ম অনুযায়ী সংসদের অধিবেশনে রাষ্ট্রপতি যে ভাষণ দেন সেটি আসলে সরকারি দলেরই লিখে দেয়া। রাষ্ট্রপতির ভাষণ মন্ত্রিপরিষদের বৈঠকে অ্যাপ্রুভ হতে হয়। 2009 সালে বিএনপি রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদ বলেছিলেন, অবাধ নির্বাচনের মাধ্যমে দিন বদলের সংসদ এসেছে, দেশ থেকে দুর্নীতি বিদায় নিয়েছে। দর্শক, 2005 সালের 19 অক্টোবর দৈনিক প্রথম আলোর লাল কালিতে হেডলাইন ছিল, খবরটি লজ্জার অপমানের, ট্রান্সপারেন্সি সূচকে বাংলাদেশ টানা 5 বার শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশ হয়েছিল। তখন বিষয়টি ছিল বিএনপির জন্য চরম বিব্রতকর। অথচ রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সেই অতীত রেকর্ডকে একেবারে নিজের মতো করে পাল্টে ফেলেছেন। তিনি জাতীয় সংসদে দেওয়া ভাষণে দাবি করেছেন, দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়ে 2001 সালে ক্ষমতা ছেড়েছিল আওয়ামী লীগ। খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকার দুর্নীতি দমনে কঠোর পদক্ষেপ গ্রহণ করে, যার ফলে বিশ্বে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়ার কলঙ্ক থেকে মুক্তি পায় বাংলাদেশ। অথচ রেকর্ড বলছে, বিএনপি আমলেই দুর্নীতিতে টানা চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। রাষ্ট্রপতি তার ভাষণে আরো একটি অসত্য তথ্য দিয়েছেন। রাষ্ট্রপতি দাবি করেছেন, 2006 সালের অক্টোবর মাসে বিএনপি যখন রাষ্ট্র ক্ষমতা থেকে বিদায় নেয়, তার অনেক আগেই বিশ্বের দুর্নীতিতে চ্যাম্পিয়নের কলঙ্ক থেকে মুক্ত হয়ে বাংলাদেশ এশিয়ার ইমার্জিং টাইগার হিসেবে স্বীকৃতি পায়। আমাদের অনুসন্ধান বলছে, 2017 সালে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম একটি তথ্যচিত্র প্রকাশ করে, যেখানে বাংলাদেশকে নতুন এশিয়ান টাইগার হিসেবে অভিহিত করা হয়। এটি আন্তর্জাতিক মহলে ব্যাপক সাড়া ফেলেছিল। 2018 সালে HSBC তাদের এক প্রতিবেদনে উল্লেখ করে, 2030 সালের মধ্যে বাংলাদেশ বিশ্বের 26তম বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে এবং এর প্রবৃদ্ধি অনেকটা টাইগার ইকোনমির মতোই হবে। দর্শক, মূলত 2009 সালে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিনের ভাষণের প্রতিশোধ নিল বিএনপি। ইয়াজউদ্দিন আহমেদ সেদিন তার ভাষণে বঙ্গবন্ধুকে স্বাধীন বাংলাদেশের স্থপতি ও জাতির জনক বলে সম্বোধন করেছিলেন, স্মরণ করেছিলেন শেরে বাংলা, ভাসানী, সরার্দি ও জাতীয় 4 নেতাকে। 2026 সালে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন নাম উল্লেখ করেছেন শুধু স্বাধীনতার ঘোষক হিসেবে প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও খালেদা জিয়ার। তবে অতীতের সকল কলঙ্ককে ছাড়িয়ে এবার যেটা সংসদে ঘটলো সেটি এক বিরাট প্রশ্ন তুলে ধরেছে। বাংলাদেশের জাতীয় সংসদ কি বাংলাদেশের মুক্তিযুদ্ধ আর স্বাধীনতা বিরোধীদের রক্ষা কবচ হয়ে যাচ্ছে? কারণ সংসদের প্রথম অধিবেশনে উত্থাপিত শোক প্রস্তাবে 71-এর মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত জামাত ইসলামের 6 নেতা এবং বিএনপির 1 নেতার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।
শোক প্রস্তাবে জামাত ইসলামীর আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লা ও মোহাম্মদ কামারুজ্জামান, শুরা সদস্য মীর কাশিম আলী এবং নায়েবে আমির দেলার হোসেন সাইদির নাম অন্তর্ভুক্ত করার প্রস্তাব উঠে। একই সঙ্গে বিএনপির সাবেক সংসদ সদস্য ও স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর নামও এতে সংযোজন করা হয়। পরে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ এসব নাম শোক প্রস্তাবে যুক্ত করার বিষয়টি অনুমোদন করেন। বিগত আওয়ামী লীগ সরকারের সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে ওই ৭ জনই ৭১-এর মানবতা বিরোধী অপরাধের দায়ে দোষী সাব্যস্ত হন। তাদের মধ্যে আমৃত্যু কারাদণ্ডে দণ্ডিত সাইদি কারাগারে মারা যান। আর ২০১২ থেকে ২০১৬ সালের মধ্যে বাকি ৬ জনের ফাঁসি কার্যকর করা হয়। দিনের শুরুতে আইনের ভুল ব্যাখ্যা দিয়ে শুরু হয়েছিল সংসদের অধিবেশন। সাধারণত বিদায়ী সংসদের স্পিকার অথবা ডেপুটি স্পিকারের সভাপতিতে নতুন সংসদের প্রথম অধিবেশন শুরু হওয়ার কথা থাকলেও এবার এর ব্যতিক্রম হয়েছে। দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী ২০২৪ সালের সেপ্টেম্বরে পদত্যাগ করার পর তাকে প্রকাশ্যে দেখা যায়নি। আর হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে বিদায়ী ডেপুটি স্পিকার শামসুল হক টুকু কারাগারে। এমন পরিস্থিতিতে সংসদ কক্ষে স্পিকার আসনটি ফাঁকা রেখেই শুরু হয় অধিবেশন। পরে সংসদের সম্মতিতে প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন বিএনপির সংসদ সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। অথচ সংসদের কার্যপ্রণালী বিধির যে ব্যাখ্যাটির কথা এই প্রসঙ্গে তুলে ধরা হয়েছে সেটি মূলত চলমান কোনো সংসদ অধিবেশনের জন্য নয়, নতুন কোনো সংসদের জন্য নয়। আমাদের বিশ্লেষণ হলো বিএনপি এখানে ১৯৯১ সালের একটি ঘটনার প্রতিশোধ নিল। ১৯৯১ সালের ৫ এপ্রিল যখন সংসদ অধিবেশন বসবে তখন বিতর্ক দেখা দেয় অধিবেশন কার সভাপতিত্বে শুরু হবে। আগে স্পিকার শামসুল হুদা চৌধুরী জাতীয় পার্টির ছিল বলে তার কাছ থেকে শপথ নিতে অনীহা দেখায় বিএনপি। শেষে বিকল্প হিসেবে তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি আব্দুর রব নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়িয়েছিলেন। তখন বিদায়ী স্পিকার শামসুল হুদা চৌধুরীকে দিয়ে অধিবেশন শুরু করাতে আপত্তি তুলেছিল সদ্য ক্ষমতায় যাওয়া বিএনপি, কিন্তু বাদ সাধেন শামসুল হুদা চৌধুরী। তিনি বলেছিলেন অধিবেশনের শুরুতে তার লাশ হলেও সংসদে যাবে। শপথ পড়াতে ডাকা না হলেও অধিবেশনের শুরুটা নিয়ম অনুযায়ী করতে অনড় ছিলেন তিনি। শেষে শামসুল হুদা চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়েছিল। তার পরিচালনায় নতুন স্পিকার হিসেবে আব্দুর রহমান বিশ্বাস এবং ডেপুটি স্পিকার হিসেবে শেখ রাজ্জাক আলী নির্বাচিত হওয়ার পর সসম্মানে বিদায় নিয়েছিলেন তিনি। তবে সংসদের ভেতরে আইন ও সংবিধান মানার অনেক ব্যাখ্যা বিএনপির কাছে শোনা গেলেও সংসদের বাইরে এনসিপিকে আইন ভাঙতে দেখেও তারা ছিল নিশ্চুপ। সংসদ অধিবেশন অনুযায়ী সংসদের বাইরে নির্দিষ্ট এলাকায় ছিল নিষেধাজ্ঞা। সেটি না মেনে এনসিপির নেতারা ৩টি দাবিতে সমবেত হয়েছিল। আওয়ামী লীগে জামাতের মাস্টার প্ল্যান, পর্দার আড়ালে ভয়ঙ্কর নীল নকশা। রাজনীতি কি তবে উল্টো পথে হাঁটছে? আমরা গত ১ দশকের বেশি সময় ধরে যা দেখেছি তা কি আসলেই বাস্তব, নাকি পর্দার আড়ালে অন্য কোনো নাটক চলমান? গভীরভাবে লক্ষ্য করলে এমন কিছু সমীকরণ সামনে আসে যা দেখলে যে কোনো সচেতন মানুষের গা শিউরে উঠবে। আজ আমরা কথা বলবো এক ভয়ঙ্কর রাজনৈতিক সমীকরণ নিয়ে, যেখানে প্রশ্ন উঠছে আওয়ামী লীগের ভেতরে কি তবে জামাতের মাস্টার প্ল্যান এখনো জিয়ে আছে? বন্ধু বেশে শত্রুরা কি তবে ঘরের ভেতরে ঢুকে পড়েছে? আজকের বিশেষ বিশ্লেষণে আমরা এই প্রতিটি প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। আওয়ামী লীগের ভেতরে জামাত ঢুকে আছে। আসলে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন থেকেই জামাত আওয়ামী লীগের মধ্যে আছে। আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অফিস, প্রধানমন্ত্রীর কার্যালয়, প্রধানমন্ত্রীর বাসভবন, গণভবন, কোথাও জামাত শিবির ঢোকা বাকি ছিল না। এই যে সাম্প্রতিক সময় একটা ছবি ভাইরাল হয়েছে, আপনারা নিশ্চয়ই দেখেছেন, জামাত আমিরের উপদেষ্টা যিনি পররাষ্ট্র মন্ত্রীকে একটি চিঠি দিয়েছিলেন মন্ত্রীর মর্যাদায় উপদেষ্টা হবার জন্য, এবং জামাত তাকে অপসারণ করেছে। সেই ব্যক্তি, আপনি দেখুন যে সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে ফেসবুকে, যে তিনি শেখ হাসিনার আশপাশে কত ক্লোজ, ছবিতে তাকে দেখা যাচ্ছে। এই জামাত আমিরের উপদেষ্টাকে শেখ হাসিনার পাশে কে নিয়ে গেছে? একদিন না,
একাধিক ছবিতে, বিভিন্ন ছবিতে তাকে দেখা যাচ্ছে আওয়ামী লীগের নীতি নির্ধারণ পর্যায়ের ব্যক্তিবর্গের সাথে। সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর সঙ্গে তাকে দেখা যাচ্ছে, যুবলীগের প্রেসিডেন্ট শেখ পরশের সাথে তাকে দেখা যাচ্ছে, শেখ হাসিনার সাথে দেখা যাচ্ছে। আসলে সত্যিকার অর্থে আওয়ামী লীগের ভেতর জামাত এভাবে ঢুকেছিল, এবং এখনো যদি বলেন যে জামাত এখনো ঢুকে নেই, তাহলে বোকার স্বর্গে বসবাস করছেন। আওয়ামী লীগের এতটা চাহিদা, বাংলাদেশ এতটা আওয়ামী লীগকে চাইছে। এই যে একটা নির্বাচন হয়ে গেল, নির্বাচনের আগে থেকে আওয়ামী লীগকে চাইছিল বাংলাদেশ। আওয়ামী লীগ নির্বাচনে আসুক, ইউনূস সরকারের দুঃশাসনে অতিষ্ঠ হয়ে গিয়েছিল। একটা পর্যায়ে মানুষ বলছিল যে আমরা আগেই ভালো ছিলাম। বিএনপি কেবল সরকার গঠন করেছে 9 দিন, 90 দিন যেতে দিন, দেখুন কি অবস্থা হয়। আবারও চাইবে আওয়ামী লীগ আসুক, আমরা আগেই ভালো ছিলাম। কিন্তু আওয়ামী লীগ যে পথে আছে, সেই পথ থেকে এখনো বাংলাদেশের মাটি আওয়ামী লীগকে চায়, বাংলাদেশের জনগণ আওয়ামী লীগকে চায়, তৃণমূলের ত্যাগী মানুষগুলো চায় যে আবার আওয়ামী লীগ আসুক, বাংলাদেশ ভালো থাকে, তারা ভালো থাকে। কিন্তু আওয়ামী লীগ আসবে কিভাবে? এখনো জামাতি মাস্টার প্ল্যানের মধ্যে আওয়ামী লীগ বসবাস করে। বড় প্রশ্ন ছদ্মবেশের রাজনীতি। বর্তমানে যা পরিস্থিতি, তাতে মনে হওয়াটা অস্বাভাবিক নয় যে আওয়ামী লীগের এক বিশাল অংশ মনে প্রাণে স্বাধীনতা বিরোধী পাকিস্তানি আদর্শের জামাতি রাজনীতি লালন করছে। তারা আওয়ামী লীগের ভেতরে ঢুকে এমন এক স্লিপার সেল তৈরি করে রেখেছে এখনো, যা আজ দলটিকে ভেতর থেকে ফোকলা করে দিচ্ছে। একটু ভেবে দেখুন, গত 15 বছরে কতজন হাইব্রিড নেতা আওয়ামী লীগে জায়গা করে নিয়েছে। এদের শেকড় কোথায়? এরা কি আদর্শের টানে এসেছে, নাকি কোনো সুদূর প্রসারী লক্ষ্য নিয়ে দলকে ধ্বংস করতে এসেছে? এই স্লিপার সেলগুলো আজ এতটাই শক্তিশালী যে দলের নীতি নির্ধারণী পর্যায়ে এখনো পর্যন্ত, যাদের কারণে আওয়ামী লীগের পতন হয়েছে, তারা এখনো পর্যন্ত কলকাঠি নাড়ছে। তাহলে আওয়ামী লীগ ফিরবে কিভাবে বলুন? এখনো আওয়ামী লীগকে ভুল পথে চালিত করছে। আওয়ামী লীগ কিভাবে ফিরবে? এবার আমরা একটু নজর দিতে চাই বর্তমান পরিস্থিতির দিকে। লক্ষ্য করুন, আজকে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসেছে। আজ সংসদে কি হলো? রাষ্ট্রপতির ভাষণের সময় জামাত জোটের সেই চিরচেনা ওয়াক আউট। বাইরের রাজপথে গত 1.5 বছর ধরে রাষ্ট্রপতির পদত্যাগের যে জিগির তারা তুলেছিল, তাতে তারা আজ অনেকটা সফল। কিন্তু এখানে সবচেয়ে অবাক করার মতো বিষয় কি জানেন? সোশ্যাল মিডিয়ায় নজর দিলে দেখবেন একদল তথাকথিত আওয়ামী পাতি নেতাকর্মী আর জামাতের সুর এখন হুবহু এক। যে সুরে জামাত কথা বলছে, ঠিক সেই সুরে এই পাতি নেতারাও গলা মেলাচ্ছে। ইস্যুটা কি? ইস্যু হলো মন্ত্রিপরিষদ বিভাগের লিখে দেওয়া ভাষণ। উন্মাদনা কি? উন্মাদনা হলো রাষ্ট্রপতির পদত্যাগ। ফলাফল, দুই পক্ষই যেন এখন একই বৃন্তের দুটি ফুল। যারা চির শত্রু হওয়ার কথা, তারা আজ একই লক্ষ্যে কাজ করছে। এটা কি কাকতালীয়, নাকি কোনো গভীর ষড়যন্ত্রের অংশ? এখানে আমাদের একটু জেনে নেওয়া ভালো যে রাষ্ট্রপতির ভাষণ, সংসদের রাষ্ট্রপতি কোন প্রেক্ষাপটে কিভাবে ভাষণ দেন। সংবিধানের আর্টিকেল 72 অনুযায়ী নতুন নির্বাচিত সংসদের প্রথম অধিবেশন বা প্রতি বছরের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি সংসদকে উদ্দেশ্য করে ভাষণ প্রদান করেন। এই ভাষণে সাধারণত সরকারের নীতি, পরিকল্পনা ও কর্মসূচির সার সংক্ষেপ তুলে ধরা হয়। বাস্তবে এই ভাষণটি মন্ত্রিসভার অনুমোদিত নীতিগত ঘোষণার প্রতিফলন হিসেবে বিবেচিত হয়, যদিও তা রাষ্ট্রপতির কণ্ঠে উচ্চারিত হয়। সুতরাং সে আলোকে এখন প্রশ্ন হলো, এই যে মহামান্য রাষ্ট্রপতি বর্তমান সংসদের প্রথম অধিবেশনে নবনির্বাচিত সদস্যদের উদ্দেশ্যে যে ভাষণ প্রদান করেছেন, তা যেহেতু সরকারের নীতি, পরিকল্পনা ও কর্মসূচির সারসংক্ষেপ এবং তা মন্ত্রিসভার অনুমোদিত নীতিগত ঘোষণারই প্রতিফলন, সেহেতু আজ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে বাংলাদেশ জামাতে ইসলামের নেতৃত্বাধীন বিরোধী দল কর্তৃক প্ল্যাকার্ড উঁচিয়ে মিছিল সহকারে স্লোগান দিয়ে রাষ্ট্রপতির ভাষণ চলাকালে সংসদ অধিবেশন থেকে ওয়াক আউট করা কি সরকারের নীতি, পরিকল্পনা ও কর্মসূচি এবং বর্তমান মন্ত্রিসভার অনুমোদিত নীতিগত ঘোষণাকে প্রত্যাখ্যান করা নয় কি?
অর্থাৎ জামাত যে সুরে কথা বলছে, আওয়ামী লীগের নেতা পাতি নেতারাও সেই সুরেই কথা বলছে। এবং এই ভাষণে বিগত আওয়ামী লীগ সরকারের সমালোচনা, বিগত আওয়ামী লীগ সরকারকে এক প্রকার কাঠগড়ায় নেওয়া ইত্যাদি বিভিন্ন কিছু। আমি এর আগের একটি ভিডিওতে বলেছি এই ভাষণটা কার তৈরি করে দেওয়া। এটা বিএনপির নীতি আদর্শ। বিএনপি তো আওয়ামী লীগ সরকারকে দোষারোপ করবে। এটি জাস্ট একটা রেওয়াজ, সাংবিধানিক রেওয়াজ। সংবিধানে স্পষ্ট করে বলা আছে যে সরকারের নীতি পরিকল্পনা রাষ্ট্রপতির কণ্ঠ দিয়ে বলানো হবে। এখন অনেকে বলবেন যে রাষ্ট্রপতি এই ভাষণ উচ্চারণ করবার আগে পদত্যাগ করলেন না কেন? রাষ্ট্রপতির পদত্যাগ করবার কোনো আজকের আগ পর্যন্ত উপায় ছিল না। আজকে থেকে উপায় তৈরি হলো। আপনারা জানেন রাষ্ট্রপতি পদত্যাগ করেন স্পিকারের নিকট। স্পিকার পদটি আজকে তৈরি হয়েছে। এখন চাইলে আপনাদের চাওয়া এবং আওয়ামী লীগের পাতি নেতা যারা চাইছেন রাষ্ট্রপতির পদত্যাগ, তাদের চাওয়া এবং জামাতের চাওয়া যেহেতু মিলে গেছে, রাষ্ট্রপতি হয়তো সিদ্ধান্ত নিতেই পারেন যে তিনি পদত্যাগ করে চলে যাবেন। কিন্তু আজকের আগ পর্যন্ত তার পদত্যাগ করবার কোনো সুযোগ ছিল না। আর এই ভাষণ উচ্চারণ না করে তার কোনো উপায় ছিল না। এবং এই বিপদটাই হয় যে কোনো একটা সরকার বা পরবর্তী নির্বাচিত সরকার, আগের সরকারের মাঝখানে যে রাষ্ট্রপতি যিনি থাকেন, তার জন্য একটা মহা বিপদের কারণ হয়। অতীতেও এমনটা হয়েছে যে নতুন সরকারের নীতি পরিকল্পনা ঘোষণা করতে হয় এবং আগের সরকারের বিষোদ্গার গাইতে হয়। আজকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ক্ষেত্রেই শুধু এটি প্রযোজ্য নয়, অতীতে ইয়াজউদ্দিন আহমেদ, অতীতে বিচারপতি শাহাবুদ্দিন, অতীতে আব্দুর রহমান বিশ্বাস, তাদের ক্ষেত্রেও কিন্তু এমনটা ঘটেছিল। আজকে কঠিন সময়ের মুখোমুখি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। এখন প্রশ্ন আসে, এই যে এই খেলায় লাভ আর ক্ষতিকার বর্তমান সাংবিধানিক কাঠামো অনুযায়ী স্পিকারের পদ এখন তৈরি। আমি খানিক আগে যেটি বললাম, তাই রাষ্ট্রপতির পদত্যাগের পথও পরিষ্কার। তিনি হয়তো পদত্যাগ করবেনই, কিন্তু প্রশ্ন হলো আওয়ামী লীগের এতে লাভ কি? গভীরভাবে বিশ্লেষণ করলে দেখা যায় আওয়ামী লীগের এতে কোনো লাভ নেই। আসলে লাভ পুরোটাই জামায়াতের। আওয়ামী লীগের ভেতর সফলভাবে ঢুকে পড়া তারা আজ এমন পরিস্থিতি তৈরি করেছে যেন এই দলটি আর কখনো মাথা তুলে দাঁড়াতে না পারে। আওয়ামী লীগের আছে করুণ দশা। এই করুণ দশার মধ্যেও জামাতের আওয়ামী লীগের মধ্যে ঢুকে আছে। এই যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে, কারা ভাইরাল করছে? ওই গুপ্ত পোস্ট করছে, পোস্ট করে মগজটা ধোলাই করছে যে হ্যাঁ তাই তো, আমাদের রাষ্ট্রপতি আওয়ামী লীগের রাষ্ট্রপতি, আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলছে, মারো তারে, পোস্ট মারো। বিষয়টা এমন হয়ে দাঁড়িয়ে গেছে। একবার ভাবুন, আওয়ামী লীগকে নিশ্চিন্ত করার চূড়ান্ত নীল নকশা কি তবে খোদ আওয়ামী লীগেরই শব্দবেশীরাই বাস্তবায়ন করছে? দলের ভেতর থেকে কি আওয়ামী লীগের সমাধি খোঁড়া হচ্ছে? শত্রু যখন সরাসরি মোকাবেলা করা যায় না, তখন তারা বন্ধু সেজে ঘরে ঢোকে। আর আওয়ামী লীগের ক্ষেত্রেও কি ঠিক সেটাই ঘটছে? ইতিহাস বড় নির্মম। ইতিহাস আমাদের শিখিয়েছে সম্মুখ সমরের শত্রুর চেয়ে ঘরের শত্রু অনেক বেশি বিপজ্জনক। বন্ধু দেশের শত্রুরা যখন ঘরে ঢোকে, তখন বিনাশ অনিবার্য হয়ে পড়ে। আজ আওয়ামী লীগের তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত যে অস্থিরতা, যে আদর্শিক বিচ্যুতি আমরা দেখছি, তা কি জামাতের সেই দীর্ঘমেয়াদী মাস্টার প্ল্যানের চূড়ান্ত পর্যায়ে? জামাত কি তবে সফলভাবে আওয়ামী লীগের খোলস ব্যবহার করে তাদের নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করে নিচ্ছে? যদি তাই হয়, তবে এই রাজনৈতিক দেউলিয়াত্বের শেষ কোথায়? রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, কিন্তু ষড়যন্ত্রের শেষ থাকে ধ্বংস দিয়ে। আওয়ামী লীগের ভেতরে লুকিয়ে থাকা সেই স্লিপার সেল বা ছদ্মবেশীরা আজ সফলতার দ্বার প্রান্তে। তারা দলকে ভেতর থেকে এমন ভাবে ফোকলা করে দিয়েছে যে বাইরের আঘাতের আর প্রয়োজন পড়ছে না। দেশ ও রাজনীতির এই ক্রান্তিকালে আমাদের আরো সতর্ক হয়ে প্রতিটি পদক্ষেপ লক্ষ্য করতে হবে। আওয়ামী লীগ কি ঘুরে দাঁড়ানোর ক্ষমতা আছে, নাকি তারা এই নীল নকশার জালে আটকা পড়ে বিলীন হয়ে যাবে? সময় এর সঠিক উত্তর দেবে। আজকে রাষ্ট্রপতির যারা অপসারণ চাইছেন, তাদের কাছে আমার প্রশ্ন, আমি আলাপটা শেষ করব, দীর্ঘ হচ্ছে, যে রাষ্ট্রপতির অপসারণ করে আপনার কি লাভ বলুন তো? আজকে রাষ্ট্রপতি যদি মেয়াদ পূরণ করে, মনে করুন রাষ্ট্রপতি আওয়ামী লীগের রাষ্ট্রপতি, এই রাষ্ট্রপতির আরো 2 বছর মেয়াদ আছে, তিনি মেয়াদ পূরণ করবেন না। যেহেতু জামাত বিরোধী দল, এনসিপি বিরোধী জোট চায় না, সেহেতু তিনি
ম্যাথ পূরণ করবে না, বিএনপি এই ফাঁদে, অস্থিরতা তৈরির ফাঁদে পা দেবে না। রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে বলবে, রাষ্ট্রপতি পদত্যাগ করবে। কিন্তু আওয়ামী লীগারদের জন্য লাভ না, ক্ষতি হলো। কারণ রাষ্ট্রপতি যদি থাকতেন, আপনারা কি মনে করেন যে এই যে তারেক রহমান সরকার ম্যাথ পূরণ করবে কিংবা 2 বছর যাবে? বাংলাদেশে আরেকটা রাজনৈতিক সমীকরণ ঘটবে খুব শীঘ্রই। বাংলাদেশ অচল হয়ে যাবে, অস্থিরতা তৈরি হবে, এবং সেই অস্থিরতার প্রেক্ষাপটে বাংলাদেশের ক্ষমতার পট পরিবর্তন হবে। এবং ক্ষমতার পট পরিবর্তনটা হবে, বাংলাদেশের ক্ষমতার পট পরিবর্তন হয় ক্যান্টনমেন্ট থেকে। সেটা কখনো 16 বছরে হয়, কখনো 5 বছরে হয়। আপনি 2007 সালের যে 111 সরকার, সেটির পেছনে সামরিক শক্তি ছিল। 2024-এর যে ইউনূস সরকার, সেটার পেছনে সামরিক শক্তি ছিল। কিন্তু বৈশ্বিক পরিস্থিতি এবং দেশের পরিস্থিতি যা বলছে, এবার খুব বেশি সময় নেবে না। এবার অস্থির হতে হয়তো কয়েক মাস, বছরের মধ্যে বাংলাদেশ পরিস্থিতি উত্তপ্ত হবে। এবং বৈশ্বিক সমীকরণও কিন্তু আছে, যার দরুন ক্যান্টনমেন্ট এসে দাঁড়াবে, ভূমিকা পালন করবে। তারেক সরকারের হয়তো পতন ঘটে যেতে পারে, এবং একটা 111 টাইপের একটা সরকার গঠিত হতে পারে। এবং আপনার আওয়ামী লীগের রাষ্ট্রপতি যদি রাষ্ট্রপতির মসনদে থাকতো, আপনি কিছুটা হলেও লাভবান হতেন। কিন্তু আপনি চাইছেন রাষ্ট্রপতির অপসারণ, রাষ্ট্রপতি অপসারণ হয়ে যাবে। যাই হোক, আওয়ামী লীগ যে ফিরবে, আওয়ামী লীগ যেহেতু এই মাটি মানুষের স্বাধীনতা মুক্তিযুদ্ধকে ধারণ করে, সেহেতু আওয়ামী লীগ ফিরবে, এতে কোনো সন্দেহ নাই। সেটা 6 মাস পরে হোক, 1 বছর পরে হোক, 5 বছর পরে হোক, আওয়ামী লীগ ক্ষমতায় ফিরবেই। কিন্তু আওয়ামী লীগ এখনো ভুলের রাজনীতিতে বসবাস করছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা এখনো সেই ব্রেন ওয়াশ, জামায়াতি ব্রেন ওয়াশের মধ্যে বসবাস করছেন। আমি আমার মতের সাথে আপনাকে একমত হতে হবে এমন কথা বলবো না, জাস্ট একটু সূক্ষ্মভাবে চিন্তা করে দেখবেন যে আমরা কি করছি, কি ভাবছি। আমাদের ভাবনাগুলো আরো পরিশুদ্ধ হওয়া একান্ত কাম্য। কথা আর বাড়াতে চাই না, এই মুহূর্তের আলাপ থেকে বিদায় নিতে চাই। এই মুহূর্তে এ পর্যন্ত। সবাই ভালো থাকুন।